মেন্টাল প্রিপারেশন কোর্সের আরও একটা সেশনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই সেশনে আমাদের আলোচনা হবে অল অ্যাবাউট এভরিথিং রিলেশনশিপ ইস্যু নিয়ে। অর্থাৎ এই রিলেশনশিপ ইস্যুর মধ্যে অনেক কিছু থাকবে। এটা একটা বিশাল বড় ভিডিও হবে, কিন্তু তোমাদের হয়তো বা দেখতে খুব একটা ভালো নাও লাগতে পারে। তো তুমি চাইলে একটু টানে টানে দেখতে পারো, তোমার যে সেগমেন্টে তোমার যে প্রবলেমটা আলোচনায় আসবে তখন সেটা দেখবা। মানে এখানে আমরা ওয়ান সাইডেড লাভ, লং ডিস্টেন্স রিলেশনশিপ, টক্সিক রিলেশনশিপ, ব্রেকআপ, মোটিভেশন, চিটিং, মুভিং অন, পেইন, এভরিথিং সব কিছু নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো ওভারঅল এভরিথিং এখানে এনকম্পাস করা হবে। তো তোমার সব কিছুই থাকবে। আমি বলবো যদি কেউ রিলেশনশিপগত ইস্যুতে ভুগতেছো, টোটাল সেশনটাই অংশ নেওয়া উচিত, কারণ এটাতে তোমার যে সুবিধাটা হবে, তুমি হলো আলটিমেটলি একটা জিনিস বুঝতে পারবা যে একটা প্রবলেম, যেমন ধরো ওয়ান সাইডের কিছু ইস্যু আবার তোমার সাথে মিলবে, আবার লং ডিস্টেন্সের কিছু ইস্যু তোমার সাথে মিলবে, এরকম বেশ কিছু জিনিসপাতি মিলেই কিন্তু তুমি অ্যাট সাম পয়েন্ট তোমার প্রবলেমটা সলিউশন পাবা। বাট মনে রাখবা যে রিলেশনশিপ জিনিসটা একটা যথেষ্ট কমপ্লেক্স ইস্যু, একদম খুবই 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 কমপ্লেক্স ইস্যু। মানে এটাতে এক্স্যাক্ট সেট অফ কোনো রুলস নেই যে আমি যেমনি বললাম এমনিই তোমার প্রবলেমটা সলিউশন হবে। এটা একটা যথেষ্ট কমপ্লেক্স একটা ইস্যু, এবং এই কমপ্লেক্স ইস্যুর হওয়ার কারণেই কিন্তু রিলেশনশিপ সলিউশনগুলো খুব টাফ হয়। তোমাকে সব কিছুই ট্রাই করে দেখতে হবে যেটা তোমার সাথে খাপে খাপ মিলবে। ইভেন আমার এই সেশন থেকে তোমার কোনো কাজেও না আসতে পারে, সম্পূর্ণ নতুন কিছু হতে পারে, কারণ দুইটা মানুষের সম্পর্ক, এখানে যদি দুইটা ডিফারেন্ট মানুষজন ইনক্লুডেড, তো দুইটা মানুষের সম্পর্ক খাপে খাপ মিলাটা খুব টাফ। যাই হোক, টাফের ব্যাপার পরে, আগে আমরা শুরু করি রিলেশনশিপ নিয়ে। তো রিলেশনশিপের, যেহেতু এটা একটা একাডেমিক প্ল্যাটফর্ম থেকে তুমি কোর্সটা কিনছো, আমাদের শুরুতেই কথা বলা উচিত যে রিলেশনশিপে একাডেমিক এবং অ্যাডমিশন লাইফ আমি কিভাবে ঠিক রাখবো, ঠিক আছে? একাডেমিক এবং অ্যাডমিশন লাইফ কীভাবে ঠিক রাখবো। তো কেউ যদি আমাকে কোশ্চেন করে যে ভাইয়া স্টুডেন্ট লাইফে রিলেশনশিপে যাওয়া উচিত কিনা, আমি প্রথমত বলবো যে হ্যাঁ, তুমি যাইতে পারো। এটা কি ভালো অপশন? এটা কি করতেই হবে? না, রিলেশনশিপে না যাওয়াটা বেটার, না যাওয়াটা ফার মোর বেটার। কিন্তু যদি কেউ একান্ত যাইতে চায়, কারণ এখন তো আসলে 2023 সাল, আনলেস তুমি খুব বাজে কোনো সিচুয়েশন আছে, তোমার চেহারা খুব বাজে বা তোমার লাইফের সিচুয়েশন খুবই বাজে, এরকম কোনো সিচুয়েশন ছাড়া মেজরিটি অফ দ্য টাইম তুমি দেখবা যে তোমার আশপাশে সবাই রিলেশনশিপে আছে। সবাই যখন রিলেশনশিপে আছে, তুমিও রিলেশনশিপে যেতে চাবে। এখন না গেলে তখন আবার হিতে বিপরীত ঘটে। তখন যেটা দেখা যায় যে তুমি আর উল্টা আরও হীনমন্যতায় ভোগে, এটা তোমার পড়াশোনায় ইফেক্ট ফেলতে পারে। সো সেই জন্য যদি তোমার রিলেশনশিপে যাইতে ইচ্ছা হয়, যাইতে পারো। আমি এটাকে ধার্মিক কোনো দিক থেকে বলতেছি না, ধর্ম এখানে ঢোকাবাই না। যদি চাইতে চাও যাও, সমস্যা নেই। এখন কথা হলো, রিলেশনশিপ থাকা অবস্থায় কি ভালো রেজাল্ট করা সম্ভব? না, অবশ্যই সম্ভব, 100 সম্ভব। বাট রিলেশনশিপের কোন ইস্যুটাতে পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়, যে ইস্যুটাতে আমার রিলেশনশিপ আমার পড়াশোনা ইফেক্ট ফেলতেছে, এটা রিলেশনশিপের গুড সাইডসও ইফেক্ট ফেলতে পারে, ব্যাড সাইডসও ইফেক্ট ফেলতে পারে। আমরা যদি বুঝাই, ধরো তোমার একটা মেয়ের সাথে রিলেশন এবং তুমি তার সাথে সারা দিন সারা রাত ফোনের মধ্যে কথা বলো, তুমি কলেজ কোচিং বিভিন্ন জিনিসপাতি ফাঁকি টাকি দিয়ে তার সাথে ডেটমেট মারে বেড়াও, তার সাথে মেলা সময় দাও, তার জন্য মেলা কিছু করো, তোমার বাপের টাকা চুরি করে, তোমার কোচিংয়ের টাকা, বই কেনার টাকা মারে দিয়ে এগুলা কাজকর্ম করতেছো, দেন তখন এটা রিলেশনশিপের গুড সাইড। কিন্তু রিলেশনশিপটা খুব মজার, খুব সুন্দর চলতেছে, তো এটা কিন্তু গুড সাইডটাই তোমার স্টাডিতে ইফেক্ট ফেলে দিছে। আবার ব্যাড সাইডটা কি, যে তোমার একটা রিলেশনশিপ আছে, এটা ব্রেকআপ হয়েছে, ব্রেকআপ হওয়ার পরে তুমি চরম পেইনে আসো, সুইসাইডাল হয়ে গেছো, পড়াশোনাই করতে পারতেছো না, তখন এটা তোমার পড়াশোনায় এফেক্ট ফেলছে। অথবা এমন একটা টক্সিক রিলেশনশিপে আসো যে আদৌ তুমি সিঙ্গেল না টেকেন তা জানি না, বাট আলটিমেটলি এইটা আমার পড়া করতে দিচ্ছে না। তো এইটাও কিন্তু গুড সাইডস হোক ব্যাড সাইডস হোক, যে কোনোভাবে যদি আমার রিলেশনশিপটা আমার পড়াশোনায় ইফেক্ট ফেলে, আমার পড়াশোনায় যদি ইফেক্ট ফেলে, তখনই ওইটা একটা প্রবলেম, তখনই রাইট অ্যাট দ্যাট মোমেন্ট ওইটাকে অ্যাড্রেস করতে হবে। আমি আমার লাইফে কলেজ লাইফ পর্যন্ত, ইভেন ভার্সিটি লাইফ পর্যন্ত আমি কিন্তু যথেষ্ট ভালো স্টুডেন্ট, গোটা বাংলাদেশের টপ 10টা স্টুডেন্টের মধ্যে ছিলাম। বাট তার পরবর্তীতে আমার লাইফে লাভ রিলেশনশিপ এই জিনিসগুলো ছিল। বাট আমার লাইফের একটা সিম্পল মোটো ছিল, এই যে লাভ একাডেমিক লাইফ অ্যাডমিশন লাইফের রিলেশন নিয়ে একটা কথাই বলতে হবে, একটা জিনিস মাথায় রাখতে হবে যে রিলেশনশিপের জায়গায় পড়াশোনার জায়গা। অর্থাৎ রিলেশনশিপ কোনো দিন কোনোভাবে পড়াশোনা, এক্সাম প্রিপারেশন এগুলোর মধ্যে আনা যাবে না, একদম স্ট্রিক্টলি ফরবিডেন। এটা আমি করব না মানে করব না, দ্যাটস ইট। যখনই এই জিনিসটা আমার পড়াশোনার মধ্যে ইফেক্ট ফেলা শুরু হবে, তখনই যে কোনো কিছুকে সরাই দিতে হবে। আমি এই জন্য বলি যে রিলেশনশিপের আদর্শ সময় হলো ভার্সিটি লাইফ। ভার্সিটিতে যখন উঠছো, তখন তুমি রিলেশনশিপে যাও, তখন আসলে পড়াশোনার চাপ যে কমে এমন না, তোমার চাপ নেওয়ার ক্ষমতাটা জাস্ট বাড়ে যায়। মানে তুমি তখন পড়াশোনা অনেক চাপ নিতে পারো, তখন তোমার অনেক স্কোপ থাকে, অনেক ফ্রিডম থাকে, অনেক মানুষ থাকে। আর স্কুল লাইফ কলেজ লাইফে পড়াশোনায় রিলেশনশিপে আসলে ওই ফ্লেভারটাও পাবা না, ঠিক আছে? না আছে কোনো ফ্লেভার, না আছে কোনো ফ্রিডম, কনস্ট্যান্ট খালি প্যারা।
তো এই জন্য যদি যাও আমার কোনো নিষেধ নাই, বাট ভার্সিটি লাইফে যাওয়াটা ভালো। এখন আমি যারা অ্যাডমিশন এক্সামিনে আসে শোনার ছেলেরা, অ্যাডমিশন টাইমে আগে থেকে যদি তোমার রিলেশনশিপ থাকে দেন ইটস ওকে, দেন এখানে আমাদের কোনো নিষেধ নাই। বাট যদি এমন হয় যে অ্যাডমিশন টাইমে আসে তুমি কোচিংয়ের টাইমে নতুন রিলেশনশিপ করলা, 100 মারা খাবা। মানে এই রিলেশনশিপের পিনিকে কিন্তু কোনো পড়াশোনা হবে না। এটা খুব হাইলি রেয়ার কেস যে রিলেশনশিপ রাখা অবস্থাতে অ্যাডমিশনে মানে নতুন রিলেশন করে কোচিং টোচিংয়ে দেখা হয়েছে বা ঘুরে টুরে বেড়াচ্ছে তখন কেউ চান্স পাইছে। তো অ্যাডমিশন টাইমে নতুন রিলেশনশিপে যাওয়ার দরকার নেই, যদি আগে থেকে থাকে দেন দ্যাটস এ ডিফারেন্ট থিং। এখন আসো একাডেমিক এবং অ্যাডমিশন লাইফ কীভাবে ঠিক রাখবা। রুল নাম্বার 1 হইলো যে আমার রিলেশনশিপটাকে কখনো এই জায়গায় এফেক্টেড করা যাবে না। অর্থাৎ কলেজ কোচিং এগুলো একদিন 2 দিন পালায় তুমি ডেট মারতে যাও সব ঠিক আছে, বাট কনস্ট্যান্টলি পালায় যাচ্ছ, তোমার পড়াশোনা হচ্ছে না, তার কথা চিন্তা করতে করতে তখনই ব্রেনকে বুঝাইতে হবে। তোমরা একটা জিনিস বারবার ভুলে যাও, আমার মনে পড়তেছে, তোমার এই পুরা শরীরটাতে মন বলতে কিছু নাই, তোমার ব্রেন আছে, তোমার ব্রেনে আসতেছে, তুমি তোমার থিঙ্কিং কন্ট্রোল করতে পারো। এখন আমি যদি সারাদিন চিন্তা করি আল্লাহ কবর আজাব এই সেই হ্যান ত্যান ভূত জিন শ্মশানের মধ্যে কবর আছে, সারাদিন ভূতের ভিডিও দেখি, স্বাভাবিকভাবে আমার অন্ধকার হলে কলেজে ধুকধুকানো শুরু করবে, ঠিক আছে। কিন্তু আমি যদি ওগুলা চিন্তা না করে আমার সারাদিন আমি আমার কাজকর্ম টাকা পয়সা নিয়ে চিন্তা করি, তা তো আমার অন্ধকারে ভয় লাগবে, সেটা ঠিক আছে, বাট ওই পরিমাণে ভয় লাগবে না যদি আমি সারাদিন চিন্তা করি। তো মানে কথা হলো যে আমি আমার থিঙ্কিংটাকে কন্ট্রোল করতে পারি। তুমি যদি নিজের ব্রেনকে বুঝাইতে পারো যে ঠিক আছে ওই নিয়ে আমি এত বেশি চিন্তা করবো না, ওই নিয়ে আমি এত অবসেসড হবো না, তুমি পারবা। কিন্তু তোমরা তো ব্রেনের উপরে প্রেশারটাই দাও না, তোমরা অটোমেটিক্যালি ধরো আমার মনে পড়তেছে, আরে ভাই মনে পড়তেছে সব ঠিক আছে, তুই তো ফোর্স দিলেই মনে পড়বে না, তুই তো ট্রাই তো করবি না, তুই ট্রাই না করেই আগে থেকে ডিসিশন আসছে যে আমার মনে পড়ে, ঠিক আছে। এখন আসো সেটা হলো আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা। দেখো যখন আমরা স্টুডেন্ট লাইফে রিলেশন করি মেজরিটি অফ দ্য টাইম ছেলেদের ক্ষেত্রে এটা সেম এজ রিলেশনশিপ হয়ে যায়, এবং মেয়েদের ক্ষেত্রে দেখা যায় একটু সিনিয়র মানুষজনের সাথে রিলেশন হয়। এখন দেখো এই স্কুল লাইফ কলেজ লাইফের রিলেশনশিপে কিন্তু মেজরিটি মারা চ্যাংড়ারাই খায়। কেন চ্যাংড়ারা খায়? কারণ ও আর একটা সেম এজের মায়ের সাথে রিলেশন করছে। সেম এজের রিলেশনশিপ নিয়ে আলাদা সেগমেন্টই আছে আজকে, কিন্তু এটা কিন্তু মেজরিটি অফ দ্য টাইম ওয়ার্কআউট করতেছে না, কারণ সেম এজের মধ্যে ওই আন্ডারস্ট্যান্ডিংটা বিল্ড আপ হয় না। বাট তারপরও চাইলে আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ করতে পারে। আমারই একটা সেম এজ রিলেশনশিপ ছিল, একটা না একাধিক ছিল। ওখানে যেটা দেখা গেছে যে আমার পার্টনারকে বুঝতে হবে আমি একজন ভালো স্টুডেন্ট, বা আমি একজন অ্যাডমিশন এক্সামিনি, বা আমি আমার লাইফে এটা টার্গেট, বা আমি চাকরির প্রিপারেশন নিচ্ছি, তাকে ওই অনুযায়ী মোল্ডেড হইতে হবে। তার বিহেভিয়ার আচার আচরণ সব কিছু ওই অনুযায়ী মোল্ডেড হইতে হবে, ঠিক আছে। সে যদি ওই অনুযায়ী মোল্ডেড হইতে পারে তাইলে নিঃসন্দেহে আমার রিলেশনশিপটা টিকে যাবে এবং আমিও লাইফে ভালো করতে পারবো। কিন্তু যদি কেউ এরকম আন্ডারস্ট্যান্ডিং না হয় যে আমি সারাদিন পড়াশোনা করে কোচিং টোচিং করে আসে, স্বাভাবিকভাবে তোমাকে 3-4 ঘন্টা টাইম দিতে পারবো না, এবং কেউ যদি এটা নিয়ে কনস্ট্যান্টলি পেইন দেয় তাহলে তো ঝামেলা। আমার এমন পার্টনারও আছে যারা এটা নিয়ে কোনো পেইন তো দিবেই না, বরঞ্চ সেই সাথে আমাকে পড়াশোনায় অন্যান্য জায়গায় মোটিভেট করবে, হেল্প করবে। সো আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা থাকবে। আন্ডারস্ট্যান্ডিংয়ের আমি একটা উদাহরণ দিই, যেমন আমার তৎকালীন অ্যাডমিশন সময়ের গার্লফ্রেন্ড, তার সাথে আমার রুল ছিল যে রাতের বেলা আমরা সারা রাত চ্যাটিং করবো, এই নিয়ে কোনো সন্দেহ নাই, বাট তুমি হলো প্রতি 2 মিনিট 5 মিনিট পর পর রিপ্লাই দেবো। অর্থাৎ আমি একটা মেসেজ লিখবো, তারপর আমি পড়াশোনা করবো, দেন আমি রিপ্লাই দেবো। আমি বলছি না এটা তোমাকে করতে হবে, এটা করার কোনো যৌক্তিকতা নাই, বাট আমি তোমাকে উদাহরণ দিলাম যে সে অ্যাটলিস্ট বুঝছিল যে আমাকে পড়তে হবে, ঠিক আছে। তো এই আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা যদি তোমাদের মধ্যে থাকে তাহলে ভালো। এখন ওই যে বলতেছিলাম যে ছেলেরা কেন মারা খায়, ও সেম এজের সাথে রিলেশন করে, আন্ডারস্ট্যান্ডিংয়ের এখানে কোনো বালাই নেই। মেয়েরা কেন মারা খায় না? কারণ এরা মেজরিটি অফ দ্য টাইম নিজের চেয়ে সিনিয়র ছেলের সাথে রিলেশন করে, এবং সিনিয়র ছেলের সাথে রিলেশন করলে তখন কিন্তু একটা অথরিটেটিভ ব্যাপার থাকে, এবং তখন মেয়ে কিন্তু ওরা পেইনটা কম দেয়। এখন তার পরবর্তীতে সিনিয়র চুতিয়া যদি তুমি হও এবং মায়ের একটা বাচ্চা মায়ের পেইন খায় তুমি তোমার লাইফের অন্যান্য কাজকর্মে বাধা দাও, তাহলে এটা সম্পূর্ণ দেখো। তোমার মুদ্রা কথা হলো একাডেমিক অ্যাডমিশন যে কোনো প্রিপারেশনের ক্ষেত্রে যেই জায়গায় তোমার রিলেশনশিপের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা একদম ম্যান্ডেটরি, মাস্ট, এই নিয়ে কোনো সন্দেহ নেই, এটা করতে হবে, এটা একদম মাস্ট। ওকে, এর পরবর্তীতে আসো, সেটা হলো আমাদের সেগমেন্ট ওয়াইজ কিছু রিলেশনশিপ নিয়ে কথা বলি। প্রথম যেটা নিয়ে কথা বলা উচিত আমার মতে সেটা হলো সেম এজ রিলেশনশিপ, ঠিক আছে। তো সেম এজ রিলেশনশিপের ক্ষেত্রে ইস্যুটা কোন জায়গায়? কেউ যদি আমাকে প্রশ্ন করে ভাই সেম এজ রিলেশনশিপ করবো কিনা, একটু এসিটা দিয়ে দিত, সেম এজ রিলেশনশিপ করবো কিনা, তখন আমাকে মাথায় রাখতে হবে যে সেম এজ রিলেশনশিপের 1 নাম্বার কাজ যে এই জায়গায় কিন্তু রিসপেক্ট পার্টটা থাকে না। অর্থাৎ প্রত্যেক রিলেশনশিপে একটা রিসপেক্ট থাকে। এই জন্য কিন্তু বিয়া টিয়া বা প্রিভিয়াস ট্রেডিশনে দেখা যায় যে ছেলেটাকে মেয়েটার চেয়ে একটু বয়সে বড় হইতে হয়। এখন তোমার যতই সিনিয়র আপু ভালো লাগুক, সিনিয়র আপু কিন্তু তোমাকে বাচ্চার চোখে দেখে। বাট তার পরবর্তীতে একটা জিনিস বুঝো যে সেম এজ রিলেশনশিপ নট এ হেলদি রিলেশনশিপ। বাট আমাদের সমাজের মেজরিটি রিলেশনশিপ কিন্তু ভার্সিটি, কলেজ, স্কুল এগুলোতে সেম এজ রিলেশনশিপ আকারেই চলে, তাই না? তো এখন তোমাকে আমি বলতেছি যেটা, সেটা হলো যদি পারো সেম এজ রিলেশনশিপ অ্যাভয়েড করো।
তোমার আর তোমার পার্টনারের মধ্যে এজ ডিস্টেন্স থাকলে জিনিসটা বেটার হয়। এখন সেম এজ রিলেশনশিপে আন্ডারস্ট্যান্ডিং জিনিসটা খুব ইজিলি বিল্ড আপ হলে রেসপেক্ট থাকে না, যার কারণে আন্ডারস্ট্যান্ডিং কোনো কাম করে না। সেম এজ রিলেশনশিপ করলেও একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে যে কোনো একজনকে লিডার হইতে হবে, এবং মেজরিটি অফ দ্য টাইম ছেলেটাকে লিডার হইতে হবে। ছেলেটা যদি লিডার না হয়, দেখা যাবে যে রিলেশনশিপটা যেমন অঙ্কুরে বিনষ্ট হয়েছে, প্লাস পুরো জিনিসটা খুব সিভিয়ারলি টক্সিক হয়ে যাবে। তো সেম এজ রিলেশনশিপের ক্ষেত্রে একটা লিডিং ভূমিকা পালন করতে হবে একজনকে, যে বয়সে বড় না হইলেও ও রেসপেক্টেবল পার্টটাতে আছে। এবং সেম এজ রিলেশনশিপের ক্ষেত্রে আরও একটা বাস্তবতা হলো যে রিলেশনশিপ তো দুই টাইপের হয় এই যুগে, তাই না? যে উমেন আচ্ছা, যাই হোক, তো রিলেশনশিপ দুই পার্টের হয়। এক টাইপের রিলেশনশিপ হলো জাস্ট মজার জন্য করতেছি, বিআইটি আর কোনো চিন্তা নাই। আরেকটা হলো সিরিয়াস রিলেশনশিপ, যে আমরা বিয়া পর্যন্ত যাইতে চাই। তো সেম এজ রিলেশনশিপের ক্ষেত্রে তুমি বুঝো, একটা ছেলে মানুষ, তুমি পাশ করে বের হবা, তোমার পাশ করে বের হইতে হইতে ততদিনে তোমার বয়স হয়ে গেছে 24, 25 সামথিং, তোমার চাকরি পাইতে পারতে 28, 29। এখন তোমার 28 হচ্ছে সব মানলাম, তুমি 30-এও বিয়া করতে পারো, তোমার 35-এও বাচ্চা হইতে পারে, এই নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু যেই মেয়েটার সাথে তোমার সাথে আছে, সে তো আসলে 28 পর্যন্ত বসে থাকতে পারবে না। একটা মেয়ে তো মানে 30-32-এ যায় বিয়া করতে পারে না। মেয়েদের আইডিয়াল ম্যারেজ এজ হলো ধরো আমাদের এই যুগে 22-27 মধ্যে মেজরিটি মেয়েদের বিয়া হয়ে যায়। তাদের একটা এজ আছে, তাদের বডির কিছু কন্ডিশনস থাকে যেগুলো অ্যাকচুয়ালি এজের সাথে সাথে ডিক্রিজ করে, এই জন্য তাদেরকে আগে বিয়ে করতে হয়। তুমি ছেলে মানুষ, তুমি 50-এও বাচ্চা নিতে পারো, কিন্তু একটা মহিলা মানুষ কিন্তু 50-এ বাচ্চা নিতে পারে না। তো সেম এজ রিলেশনশিপে কিন্তু একটা ছেলে ইস্টাবলিশড ওই পরিমাণে হইতে পারে না যেই পরিমাণে মেয়েটার সাথে তার বিয়ে হয়ে যায়। তো এই ক্ষেত্রে সেম এজ রিলেশনশিপের ক্ষেত্রে সাজেশন থাকবে যে ভাইয়া সুন্দর মতো ফ্যামিলিকে এখানে ইনক্লুড করে ফেলতে হবে। অর্থাৎ ফ্যামিলি যখন এখানে ইনক্লুড হয়ে যাবে, তখন আমাদের ইস্যুগুলো অনেক ক্ষেত্রে সলভ হয়ে যেতে পারে। তারপর অনেক ফ্যামিলি আছে যারা তোমার বিয়ে দিবে না, বাট ফ্যামিলি ইনক্লুড হলে তুমি অ্যাটলিস্ট এটা বুঝাইতে পারবে যে আমি অ্যাটলিস্ট পাস করছি, কিছু হলেও টাকা ইনকাম করার ক্ষমতা আছে, আমি আপনার মেয়েকে খাওয়াইতে পারবো, ঠিক আছে? এবং মেয়েদের ক্ষেত্রে ছেলেটার প্রতি সাপোর্ট থাকতে হবে ওই পরিমাণে। পালায় টালায় যাওয়া কোনো সলিউশন না, ডিসকাশন এটা হলো একটা ভালো সলিউশন, ঠিক আছে? বাট তারপরে আমি বলবো সেম এজ রিলেশনশিপে যে সাজেশনগুলো দিলাম এগুলো অবশ্যই ভ্যারিয়েবল, প্রত্যেকের জন্য প্রযোজ্য না, বাট ইট শুড বি এ পার্ট। এখন আসো সেকেন্ড পার্ট, সেটা হলো লং ডিস্টেন্স রিলেশনশিপ। প্রথমত আমাকে যদি বলা হয় যে পৃথিবীর কোন রিলেশনশিপটার কোনো 2 টাকার দাম নাই, সেটা হলো লং ডিস্টেন্স রিলেশনশিপ। 2-3টা বিয়া কার লং ডিস্টেন্স রিলেশনশিপে হয়েছে সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? কিন্তু তুমি যদি আমাকে বলো যে ভাই লং ডিস্টেন্স রিলেশনশিপকে আপনি হলে করতেন, আমরা করছি, আমাদের এক্সপিরিয়েন্স আছে। লং ডিস্টেন্স রিলেশনশিপে 2জন না 4জন মানুষ থাকে, ঠিক আছে? তুমি, তোমার এখানকার গার্লফ্রেন্ড এবং ওর ওখানকার বয়ফ্রেন্ড, ঠিক আছে? টোটাল 4জন, এবং 2জন এখানে ফেক একটা প্রিটেন্ড করে, ওকে? তো এই জায়গায় আমি বলবো লং ডিস্টেন্স রিলেশনশিপে লয়্যালটি জিনিসটা নাই। কারণ রিলেশনশিপ মানে যে জাস্ট ফোনে চ্যাটিং করা আর ফোন সেক্স করা, এটা না। রিলেশনশিপ মানে এখানে একটা ইন্টারনাল কানেকশন থাকবে, দেখা হবে, একসাথে টাইম স্পেন্ড হবে, যা করবা, ইন্টিমেসি, এনিথিং গোস। তো এই জিনিসগুলো যখন তোমাদের সামনাসামনি থাকবে না, অবশ্যই খুব স্বাভাবিকভাবে এই রিলেশনশিপটা কখনোই ওয়ার্ক করবে না, ঠিক আছে? লং ডিস্টেন্স রিলেশনশিপ 99% টাইম খুব বাজেভাবে চিটিংয়ের কারণে ফেল করে, এবং এটা তোমার লাইফে একটা অনেক বড় ট্রমা দিয়ে দিবে। কারণ তুমি অসহায়, তুমি ওখানে যাইতে পারতেছো না, তুমি কিছু করতেও পারবা না, এবং বরঞ্চ অপর পার্টনার যখন তোমার কনস্ট্যান্টলি চিট করে যাবে, তুমি কিন্তু জানতে পারবা না। যখন জানতে পারবা, মন মেজাজ শরীর সব নাই হয়ে যাবে, ঠিক আছে? তো তারপরেও যদি কেউ লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকো, ট্রাই করবা খুব দ্রুত একই সাথে একটা সিটিতে মুভ করার জন্য। যেমন ধরো ইন্টার লাইফে তুমি লং ডিস্টেন্স রিলেশনশিপে আসো, ট্রাই করো ভার্সিটি লাইফে তোমরা যাতে একই ক্যাম্পাসে পড়াশোনা করো, ঠিক আছে? আবার তুমি ধরো যে ভার্সিটি লাইফে পড়াশোনা করছো, ট্রাই করো একটা মাঝের মিড পয়েন্ট আসে মিট করার জন্য। অর্থাৎ এখানে তোমাদের যেই জিনিসটার কারণে লং ডিস্টেন্স রিলেশনশিপ ফেল করে, সেটা হলো তোমাদের মধ্যে ওই পরিমাণে কানেকশন, ওই পরিমাণে সময়টা তোমরা দিচ্ছ না। তো ওই জায়গাটা যদি আমরা ফিল আপ করে ফেলি, তাহলে লং ডিস্টেন্স রিলেশনশিপটাও কাজ করে ফেলবে। এরপরে চলে আসো, সেটা হলো ওয়ান সাইডেড রিলেশনশিপ। আমি প্রথমত বলবো ভাই, এক থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দেবো শালারা। মানে কি একটা নতুন ওয়ার্ড বানাইছো, ওয়ান সাইডেড লাভ। হ্যাঁ, আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে না, কিন্তু আমি ওকে ভালোবাসে ছাড়বো। ওই যে একটা কথা আছে না, যে কি জানি, এরা একটা মিম আছে যে একটা ছেলে বলে যে ও যদি মাগি হয়, ও যদি গোটা পৃথিবীর সকল পুরুষের সাথে শুয়ে আসে, তাও আমি তাকে চাই। এইগুলা ধারণা রুচি কেমনে হয় ভাই? রুচি কেমন? একজন আমার 2 টাকা দাম দিতেছে না, আমি তার জন্য কেন পাগল হব? তুই পোলা হ, মায়া হ। তুই পোলা হইলে তো মানে আমি একদম মানে থাপড়ায় নাক মুখ ফাটাই দিব তোর, হ্যাঁ? সামনে থাকলে ভুকি মারতাম। আর মায়া হইলে ভাই বোন, কি সমস্যা বোন? বোন, এটা কেমন কথা? মানে ওয়ান সাইডের জিনিসটা কোনো দিন ওকে না, এটা একটা সিকনেস, এটা কোনো রিলেশনশিপ না, দিস ইজ এ ফাকিং সিকনেস, ঠিক আছে? সে আমারে চায় না, বেশি না, আমি একটা রুল ফলো করি, 6 মান্থ রুল। যার সাথে আমার রিলেশনশিপ ওয়ার্কআউট করবে, তার সাথে আমার 6 মাসে কাহিনী হবে। যদি 6 মাসে না হয়, জীবনও ওই রিলেশনশিপ কখনো ওয়ার্কআউট করবে না। সো কখনো ওয়ান সাইডের রিলেশনশিপে যাবা না, কখনো কোনো ওয়ান সাইডের কাহিনী ধরে রাখবা না। তুই রিলেশনশিপ করিস নাই,
মারা, থু আমার নতুন একটা পোলা আসছে, থু নতুন একটা মায়া আসছে, তোর চেয়ে বেটার। এইটা মেনটেন করো ভাই, সেলফ রেসপেক্টটা বাড়াও। তোমাদের মধ্যে সেলফ রেসপেক্টের বড় অভাব ভাই, অনেক অভাব, অনেক, মানে আমি এটা বুঝাইতে পারবো না কি পরিমাণে অভাব। কিসের ওয়ান সাইডেড লাভ ভাই? এটা কি সিনেমা চলতেছে? তোমার মানে সিনেমাতে যেমন ভেসে আসো তুমি, এইসব গান তো তোমার রিয়েল লাইফে ব্যাকগ্রাউন্ডে বাজতেছে না। রিয়েল লাইফে মা ধরে জুতা দিয়ে মারতেছে, সবাই বলছে তুই চান্স পাস নাই, তুই গরিব ফকিন্নির পোলা, তোর কোনো টাকা নাই, তোর কোনো সাকসেস নাই, নো ওয়ান গিভস এ সিঙ্গেল ফাক অ্যাবাউট ইউ। এখানে ওয়ান সাইডেড রিলেশনশিপ কই থেকে আসলো? সিনেমার সাথে লাইফ মিলাবা না। লাইফে ওয়ান সাইডেড রিলেশনশিপ বলে কিচ্ছু নাই। রিলেশনশিপ 6 মাসে ওয়ার্কআউট না করলে থু দিয়ে চলে আসবা। ওকে জায়গা মতো যায় দেখাই দিবে যে দেখ আমার সাথে রিলেশন করিস না, আজকে আমি এই জায়গায় তোর চেয়ে মেলা ভালো মানুষের সাথে আছি। ঠিক আছে? এটার কোনো সলিউশন নাই। এটার সলিউশন হলো সেলফ রেসপেক্ট। সেলফ রেসপেক্ট ডেভেলপ করবা, নিজেকে আয়না ধরে 3-4 বার করে থাপড় মারবা, কানবা, আবার থাপড় মারবা, আবার কানবা, এভাবে করে করে নিজেকে ইনসাল্ট করতে করতে ওখান থেকে বের হবা। এরপর আসো, সেটা হলো ব্রেকআপ। ব্রেকআপের আগে আমি বলি, ব্রেকআপ কখন হয়? ব্রেকআপ হওয়া শুরু হয় একটা টক্সিক রিলেশনশিপ থেকে। তো ব্রেকআপ নিয়ে কথা বলতে গেলে আগে টক্সিক রিলেশনশিপ নিয়ে জানতে হবে। টক্সিক রিলেশনশিপটা কি? অনেক প্রকার টক্সিক রিলেশনশিপ হয়। যেমন এখানে হলো ট্রমা বন্ড হয়। ট্রমা বন্ড মানে কি? যে ধরো আমি যদি তোমাকে একটা রুমের মধ্যে নিয়ে যাই, একটা না 1 বছর টর্চার করি এবং খাইতে দেই, অ্যাট সাম পয়েন্ট তুমি কেন জানি আমার প্রতি নির্ভরশীল হয়ে পড়বা এবং আমার প্রতি একটা অ্যাট্রাক্টিভ ফিল করবা। এটাকে স্টকহোম সিনড্রোমও বলে। এই জন্য অনেক মেয়ে কিডন্যাপারকে তার খুনিকে পছন্দ করে। বুঝতেছো তুমি জিনিসটা নোংরা কতটা? মানে তোমার ব্রেনের এটা একটা উইকনেস। ওকে, তো ট্রমা বন্ডে যেটা হয় সেটা হলো যে তুমি, একটা মানুষ তোমার সাথে খুবই অন্যায় করে, প্রতিদিন ট্রমা দেয়, এবং এই ট্রমাটাতে তুমি এমন ইউজ টু হয়ে গেছো যে তুমি তার প্রতি অনেক বেশি অ্যাট্রাক্টেড এবং অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছো। বরঞ্চ এখন তোমাকে ট্রমা না দিলে তোমার ভালো লাগে না। এখন তোমার কাছে মনে হয় যে সাধারণ একটা সুন্দর সিম্পল রিলেশনশিপ তোমার কাছে মনে হয় যে আল্লাহ রিলেশনশিপতে কি জানি নাই। কিন্তু ওই যে ধরে চ্যানাটা ধরে 2টা থাপড় দিত, ওই মায়াটা সারাদিন ব্লক মারা রাখতো, মায়াটা আরেক পোলা লগে ঘুরতে যেত, তোমার কাছে ওইটাই ভালো লাগে। সো টক্সিক রিলেশনশিপ হলো এনি কাইন্ড অফ রিলেশনশিপ যেখানে আমার এনার্জি ড্রেইন হয়। কি হয়? এনার্জি ড্রেইন হয়। হইতে পারে এটা ঝগড়া, হইতে পারে এটা আর্গুমেন্ট, হইতে পারে এটা চিটিং, হইতে পারে এটা একে অপরকে টাইম না দেওয়া, হইতে পারে একে অপরের সাথে ইন্টিমেসি না থাকা, হইতে পারে এটা একে অপরকে ইনসাল্ট করা, হইতে পারে একে অপরকে রিয়াক্টিভ অ্যাবিউজ করা। রিয়াক্টিভ অ্যাবিউজ কি জিনিস? যে তোমাকে এত পরিমাণে আমি গ্যাসলাইট করবো। গ্যাসলাইট করা মানে কি? এমন কিছু কথা বলা যাতে তুমি চেতে যাও এবং রিয়াক্ট করো, এবং এই রিয়াকশনটা যখনই আমি দেখাবো তখন আমি বলবো এই তুই রিয়াকশন কেন দেখালি, তুই চিল্লাইলে আমার উপর, আমি তোর সাথে থাকবো না। অর্থাৎ এমন একটা জিনিস তুমি বুঝতেছো এটা তোমার এনার্জি ড্রেইন করে, এটা ঝগড়া হয়, নোংরামি, আমি একজনের সাথে সে একজনের সাথে, কেউ লয়াল নাই বা ও লয়াল নাই, তার পরবর্তীতে কেমনে জানি আমরা একসাথে আসি। দ্যাট ইজ কল্ড এ টক্সিক রিলেশনশিপ। মানে একটা জিনিস যেটা একসাথে থাকার কথা না, বা তারপরও কেমনে জানি একসাথে আসে, এবং এগুলো কিন্তু অনেক বছর ধরে চলে। তো মনে রাখবা, কোন রিলেশনশিপ তোমার লাইফের ফিজিক্যালি, মেন্টালি, একাডেমিক্যালি, ফাইন্যান্সিয়ালি সকল দিক থেকে তোমাকে যদি ডিস্ট্রয় করার ক্ষমতা রাখে, একমাত্র এই টক্সিক রিলেশনশিপ। এইটা যখনই লাইফের মধ্যে আসবে, এটার বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করতে হবে, একদম যুদ্ধ। এবং দুঃখের ব্যাপার হলো টক্সিক রিলেশনশিপ থেকে তুমি 1 দিনে বের হবে না, 2 দিনে বের হবে না, 10 দিনে বের হবে না, কোনো দিনই বের হবে না। টক্সিক রিলেশনশিপ থেকে বের হইতে প্রথমত একটা যথেষ্ট পরিমাণে টাইম লাগে। তুমি যদি টাইম না দাও, তুমি যদি ভাবো যে না আরে আজকে থেকে কথা বলবো না, আবার 7 দিন পরে একসাথে, কনস্ট্যান্ট ট্রায়াল দিয়ে যাইতে হবে, আমি থাকবো না, অ্যাট সাম পয়েন্ট, অ্যাট সাম ডে তুমি ওখানে পারা যাবা। ঠিক আছে? এরপর আসো, সেটা হলো ব্রেকআপ। যখন টক্সিক রিলেশনশিপ থেকে ফাইনালি তুমি বের হইলা, ইউ আর নাও গোয়িং থ্রু আ ব্রেকআপ। তো ব্রেকআপের ক্ষেত্রে কি করা যেতে পারে? ব্রেকআপের ক্ষেত্রে কয়েকটা ফেজ আছে। ফেজ 1, তোমার মনে হয় না তোমার ব্রেকআপ হয়েছে, তোমার মনে একটা আশা থাকে জিনিসটা ঠিক হয়ে যাবে, তুমি এটাতে সিরিয়াস থাকো না। ফেজ 2, এবার তুমি বুঝতে পারো ব্রেকআপ হয়ে গেছে অ্যান্ড তোমার মধ্যে হালকা হালকা পেইন কাজ করে। ঠিক আছে? বাট তোমার মনে একটা শূন্য আশা থাকে যে এটা ঠিক হয়ে যাইতে পারে। ফেজ 3, এবার তুমি বুঝতেই পারছো এই রিলেশনশিপ পার্মানেন্টলি ব্রেকআপ হয়ে গেছে, ওই মানুষটা তোমার লাইফ থেকে আর নাই, সে নতুন কারোর সাথে হয় সেটেল হয়েছে বা হয় নাই, বাট তার ভয়েসটাও তুমি তোমার লাইফে কোনো দিন শুনতে পারবা না। এই ফেজ 3 থেকে ঝামেলাটা শুরু হয়। ফেজ 1, 2 তো খুব নর্মালি তুমি পার করবা। ঠিক আছে? ফেজ 3তে যাই এবার মাথা উলা লাগা শুরু হয়, না খাইতে ভাল লাগে, না ঘুমাইতে ভাল লাগে, না কোনো কিছু। এটা হলো ড্রাগের মতো, ড্রাগ উইথড্রল সিনড্রোমের মতো, যে তুমি যদি, যারা মদারু আছে এদের প্রথম একদিন একটু কষ্ট হয়, দ্বিতীয় দিন সর্বাধিক কষ্ট হয়, তৃতীয় দিন পাগল হয়ে যায়। ঠিক আছে? তো ঠিক তেমন তোমার ফেজ 3তে আসে মাথা উলে যাবে, কাম কাজ কোনো কিছু ভালো লাগবে না, ডিপ্রেশন লাগবে, ওয়েট কমে যাবে, খাইতে ইচ্ছা করবে না, কারোর সাথে মিশতে ভালো লাগবে না, তারপর তোমার পাশে সানি লিওন শোয়া রাখলেও তোমার ভালো লাগবে না, এমন একটা অবস্থা ফেজ 3তে যায়। বাট এরপরে চলে আসে হলো ফেজ 4। ফেজ 4-এ আমরা মোটামুটি রেগুলার লাইফে ব্যাক করতে আসি।
এবং আমাদের কাজকর্ম করি, বাট এটা একটা কনস্ট্যান্ট পেইন দেয় দিনের কিছু সময়, যে সময় আমরা একা থাকি, অর্থাৎ বিশেষ করে রাত্রেবেলা। এবং ফেজ 5 হলো আমাদের মুভ অন ফেজ। এই ফেজে আমরা মুভ অন করা স্টার্ট করি ধীরে ধীরে। তো কথা হলো, আমি কোনো ফেজেরই কিন্তু ডে বলি নাই যে 1 থেকে 3 দিন, 2 থেকে 4 দিন। কেন বলি নাই? কারণ ব্রেকআপ জিনিসটা হলো আপেক্ষিক, এটা যে বুঝো, এই জিনিসটা বুঝতে হবে। তোমার কিছু ফ্রেন্ড তোমরা পাবা যে খুব র্যাপিডলি নতুন রিলেশনশিপে যাইতে পারে, আগের রিলেশন থেকে মুভ অন করতে পারে, অনেক কিছু করতে পারে, তার কোনো ভালো যায় আসে না। রেগুলারলি সে রিলেশনশিপ সুইচ করতেই থাকে, হ্যাঁ, তার মুভ অন করতে 1 সপ্তাহ 1 মাস সময় লাগে না। আবার কিছু পোলাপান পাবা যারা হলো বছরের পর বছর, একটা ব্রেকআপ হওয়ার পরে 1 বছর 2 বছর টাইম নেয়, 6 মাস টাইম নেয়, অনেক টাইম নিয়ে দেন মুভ অন করে। তাহলে তুমি বুঝতেছো যে প্রত্যেকের জন্য ব্রেকআপের ফিলিংস, ব্রেকআপের ইস্যুস আলাদা, সময়টা আলাদা। অর্থাৎ তুমি কতদিনে মুভ অন করবা এটা নো ওয়ান নোস। হইতে পারে 1 মাস, হইতে পারে 2 মাস, হইতে পারে 6 মাস, বাট লাস্টে আমি একটা কথা বলতে পারি, তুমি মুভ অন করবাই। কেমনে করবো আমি তোমাকে বুঝাই বলি। সেটা হলো, রিলেশনশিপের ক্ষেত্রে একটা জিনিস আমরা ভুলে যাই, যে পৃথিবীর খুব বড় একটা রিলেশনশিপ আমরা নির্দ্বিধায় ভুলে যাইতে পারি। আমার প্রেম ভালোবাসার রিলেশনশিপ না, বাপ মা মরে না। তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের চেয়ে তোমার বাপ মা তো মেলা আপন। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের চেয়ে বেশি সময় তুমি তোমার বাপ মায়ের সাথে কাটাবা, তাই না? তাদের সাথে আরও বেশি কানেকশন। ওই বাপ মরে, কবর দিয়ে আসি, কয়েকদিন কান্দি, তারপর নর্মাল হয়ে যায়। ওই মা মরে, কবর দিয়ে আসি, কয়েকদিন কাটি, তারপর নর্মাল হয়ে যায়। তারপর মাঝে মধ্যে কান্দি কাটি, মাঝে মধ্যে খারাপ লাগে, রেগুলার লাইফে কোনো প্রভাব পড়ে না। এক পর্যায়ে মা কবরে মিশে যায়, আমার জীবন থেকেও নাই হয়ে যায়, ততদিন আমার বাচ্চা কাচ্চা হয় এবং আমি ওই ফিলিংসই ভুলে যাই। তো অ্যাজ এ হিউম্যান বিং, বাপের সন্তান মরতে পারে, তোমার বউ মরতে পারে, তোমার বাচ্চা মরতে পারে, অনেক কিছু হইতে পারে, কিন্তু অনেক মানুষজন মারা যায়। এখন রিলেশনশিপ ব্রেকআপ হয়েছে, তার মানে এটা ফ্যাশন করে আমরা একটা হারাম কাজ করছিলাম, ঠিক আছে, ওইটা এখন অফ হয়ে গেছে। বাট মারা যাওয়া মানে কি? অ্যাকচুয়ালি পার্মানেন্টলি ইরেস্ট ফ্রম দিস আর্থ, নাই, নন এক্সিস্টেন্ট, নাই। ওটা কিন্তু বড় ঝামেলা, ওটা কিন্তু অনেক বড় ইস্যু। কিন্তু ওইটা থেকেও আমরা যদি বের হইতে পারি, তাইলে এই হারাম প্রেম ভালোবাসার রিলেশনশিপ থেকে অবভিয়াসলি বের হবো, নিঃসন্দেহে বের হবো। এনে মনের মধ্যে মানে ইঞ্চি পরিমাণ সন্দেহ রাখবা না, ঠিক আছে? তো আলটিমেটলি তুমি মুভ অন করবা। এখন কথা হলো যে এই ফেজ 1, 2, 3, 4, 5-এ দ্রুত কিভাবে মুভ করা যায়। রিলেশনশিপে মুভ অনের ক্ষেত্রে প্রথম মনে রাখবা যে ইরেজ দ্য মেমোরিজ। ফোনের কোনো জায়গায় ছবি টবি কোনো কিছু রাখা যাবে না। প্রেমিকার ছবি বুকে নিয়ে 20 বছর ঘুরছি, এক থাপড় দিব শালা। এই হারামজাদা দেখ এই হারামজাদা কি করলো? প্রেমিকার ছবি বুকে নিয়ে 20 বছর ঘুরে বেড়াইলো। ওই হারামজাদা কিন্তু সুন্নত পালন করে একটা বিয়া করে মুসলমানের সংখ্যা বাড়াইতে পারতো, নিজেও সুখী হতে পারতো, আরেকজনকেও মা হওয়ার সুখ দিতে পারতো, বাচ্চা কাচ্চা নিয়ে শান্তিতে থাকতে হবে। কিন্তু হারামজাদা কি করলো? বুকে পকেটে মায়ের ছবি নিয়ে দেয়। মায়া কিন্তু ওইদিকে আরেকজনকে মারা দিয়ে বাচ্চা টাচ্চা ফুটায়, খুব সুখে আছে। তো তুই কি করলি? তুই জাস্ট নিজের লাইফটা ওয়েস্ট করলি। ওই মায়ের কিন্তু কোনো যায় আসে নাই। তো এই যে ফেসবুকে দুটি শেয়ার পাবা, হ্যাঁ, মানুষ কবে যে আসলে রিয়েল লাভ, দেবদাস রিয়েল লাভ, কিন্তু জিতলো কেডা? জিতলো তো পারু তো জমিদারের বউ। দেবদাস মাল খায় মরে গেল। এখন আমি যদি দেবদাস হইতাম, আমি সুন্দর মতো এদিকে হলো ওই যে নাচনেওয়ালি বাই থাকে না, হেরে খাইতাম, তারপর সুন্দর মতো আরও একটা জমিদারের বেটিকে বিয়া করে বিন্দাস লাইফ করতাম। তারপর পারলে এই যে জমিদার এরা বিয়া করছে, হের রাজ্য দখল দিয়ে আবার পারুরে উঠায় নিয়ে আসতাম। দ্যাট শুড বি দ্য থিং ইউ শুড ডু। যে এই জায়গায় কোনো দুঃখ রাখা যাবে না, মুভ অন করতে হবে। তো প্রথম 1 নম্বর হলো রিমুভ দ্য মেমোরিজ। ভাই, কোনো গান, কল রেকর্ড, পুরান মেসেজ, ফাক ইট, সব ডিলিট। 2 নাম্বার, নো স্যাড সংস। এটা হলো তোমার একদম মনে করো প্রেসক্রিপশন লিখে দিচ্ছে, আগামী 6 মাস কোনো দুঃখের গান শুনবা না, বিশেষ করে তোমাদের কিছু পার্সোনাল সং ছিল, শুনবা না। 3 নাম্বার, সেটা হলো ব্যস্ততা, বিজি। রিলেশনশিপ ব্রেকআপ হয়েছে, মদ গাঞ্জা বিড়ি খাইতে পারো, তোমার আশা। আমি একটা ভালো জিনিস সাজেস্ট করতে পারি, হচ্ছে বেশি সুন্দর মতো জিমে জয়েন করো। এতদিন ধরে যেই কামটা করতে পারো নাই, জিমে যাও, ওখানে কুত্তার মতো নিজের রাগ, ফ্রাস্ট্রেশন, দুঃখ বের করো, হাত পা শরীর ছিঁড়ে ফেলায় আসো, ব্যথার চোদনে যাতে দাঁড়াইতে না পারো, তখন দেখবা রিলেশনশিপ মুভ অন করা অনেক ইজি হয়ে গেছে। এরপরে আসো, সেটা হলো কাজকর্ম, পড়াশোনা, সব কিছু নিয়ে ব্যস্ত থাকতে হতো। ভাই, তুমি যখন বয়া থাকবা তখনই না শয়তানের লাড়াচাড়া দিবে। বয়া না থাকলে শয়তানের লাড়াচাড়া দেয় না তো। খারাপ কখন লাগে? রাত 3টার দিকে। কারণ 3টার দিকে করার কোনো কাম নেই, বয়া বাল ফালাচ্ছি। এখন শয়তান আসে মাথার মধ্যে ঢুকাই দিছে যে মায়াডা কি করতেছে হন, হের বয়স তো শুনলাম কঠিন ছিল। এরপরে আসো, সেটা হলো 4 নম্বর পয়েন্ট, নিউ পিপল। ওই যে অনেকে আছে রিলেশনশিপ ব্রেকআপ হওয়ার পরে আগের জনের জন্য লয়াল থাকে। কার জন্য লয়াল থাকতেছিস? যে আরেকজনের কাছে মারা খাচ্ছে, আজব ছোয়াল তুই, আজব মায়া তুই। যে আরেকজনের মারা দিয়েছে তার জন্য তুই লয়াল থাকছিস না, তুইও মারা দে, তুইও মারা খা। ইটস নট অ্যাবাউট সেক্স। আমি জাস্ট বুঝার জন্য বুঝাচ্ছি যে
রিলেশনশিপ থেকে একটা টাইম নিবা রিকভারি ফেজ, যে রিলেশনশিপ ব্রেকআপ হওয়ার 7 দিনে 1 মাসে যারে পাইলাম তারে ধরে রিলেশন করলাম, এটা না। ডোন্ট ইউজ সামওয়ান এলস টু মুভ অন ফ্রম ইউর রিলেশনশিপ, দরকার নেই, এটা পাপ, বরঞ্চ আরও পেন খাবা। যেটা করবা একটা টাইম নাও, ব্রেক টাইম, যে এই টাইমটাতে আমি জাস্ট আমার পেইনগুলো একা ফিল করতেছি। দেন স্টার্ট মিটিং পিপল, যত জলদি পারবা তত ভালো, কথা বলো, মিট করো, দেন তোমার দেখবা যে মুভ অন করাটা ইজি হয়ে গেছে। আমরা কি করি, রিলেশনশিপ ব্রেকআপ হয়েছে এই ব্যথা নিয়েই থাকি। আরে বাবা, তুই যদি সারাদিনই বাসার মধ্যে বইয়া ফোনের মধ্যে মায়ার ছবি আর স্যাড সং শুনিস, তুই কেমনে মুভ অন করবি? খুব স্বাভাবিক ব্যাপার। এখন আমি যদি সারাদিন মদ খাই আর বলি মদ আমি ছাড়তে চাই, তা তো হবে না। প্রথমত আগে ট্রাই করতে হবে মদ ছাড়া, তারপর না হয় রাতে খাইলাম, তারপর না হয় কোনো এক সময় ভুল করে খাইছি, আমি তো ট্রাই করতেছি না। তো নিউ পিপল এখানে ইনক্লুড করতে হবে, জিনিসটা ইজি হবে না, এটা টাইম নিয়ে হলেও নিউ পিপল এখানে ইনক্লুড করতে হবে। এরপরে হলো 5 নাম্বার পয়েন্ট, ইউ হ্যাভ টু ট্রাই অ্যান্ড ট্রাই, ইউ হ্যাভ টু ট্রাই অ্যান্ড ট্রাই। একটা জিনিস আমি তোমার সামনে যত সিগমা দেখাই, এই মানুষটা রিলেশনশিপের জন্য যত কাঁদছে, যত দুঃখ পাইছে, যত নেশাপানি করছে, পুরা লাইফ জীবন আমার লাইফ থেকে লিটারালি 1.5 বছর হারায় গেছে, কমপ্লিট ডিস্ট্রয় হয়ে গেছিলাম আমি, ড্রাগস নিয়ে সব কিছু মিলায় আমার কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। আমি 2বার নিয়ার ডেথ ড্রাগ ওভারডোজে মরতে নিয়েছিলাম, 2বার, এক মায়ের জন্যই, ঠিক আছে। তো বাস্তবতা হইলো যে তোমাকে আমি যতই সিগমা বলি, এগুলো সব রুল মেলা আগে থেকে আনাস ভাই জানতো, বাট তারপরেও পেইনটা আনাস ভাই সহ্য করতে পারে নাই। বাট আনাস ভাই তোমাকে একটা আশার কথা অলওয়েজ বলতে পারে যে আনাস ভাই কখনো হার মানে নাই। আনাস ভাই নিজেকে বুঝাইছে অ্যাট সাম পয়েন্ট তুমি এখান থেকে বের হবা, যেদিন বের হবা ওই দিন তোমার অনেক খুশি লাগবে। তো আমি তোমাদের সাথে শেয়ার করি, এখন থেকে কয়েক মাস আগে ওই মেয়ের প্রোফাইল ভিজিট করতে আমি নিষেধ করি নাই, কেন জানো? এটা তোমরা করবাই, বাস্তবতা করবাই তুমি, এটা কোনো রিমেডি নাই। ব্লক টক মাইরা দাও, কিন্তু যাওয়ার পরে একদিন আমি দেখলাম তার ছবি, দেখলাম নতুন মানুষের সাথে, কিচ্ছু মনে হলো না, কিচ্ছু মনে হলো না, চিল লাগতেছে, আরে বাবা সেই বের হয়ে গেছি এখান থেকে, অন্যদিন হলে এতক্ষণে কান্দাকাটি করতাম, কিছু মনে হলো না। এটা সে একটা অনুভূতি। তা আমি এত এক্সাইটেড কেন হচ্ছি, তখন মনে হয় যে না, এত বছর এত ফাইট করছি, এত রাত কাটছি, আজকে কিচ্ছু মনে হচ্ছে না, তার মানে আমি এখান থেকে মুভ অন করছি। দ্যাট উড বি এ ভেরি 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 লিবারেটিং ফিলিং। এখন আসো, ব্রেকআপ, আমরা যখন বলতেছি ব্রেকআপ, তার মানে আমি ধরে নিচ্ছি তোমাদের কমপ্লিট কাট অফ হয়ে গেছে। তোমাদের মধ্যে কিছু হারামজাদা আসো, এই শালারা রিলেশনশিপে কানেকশন রাখে, অর্থাৎ কানেক্টেড উইথ ইয়োর এক্স। তে তোর কি সেলফ রেসপেক্ট নাইবে? হ্যাঁ, আরেক পোলারে মারা দিতেছে, তুই আরেক মায়ার, তোর ওই পোলা আরেক মায়ার লগে আছে, তুই এর লগে কানেক্টেড কেন? যদি রিলেশনশিপ থেকে ব্রেকআপ থেকে মুভ অন করতে হয়, প্রথম ও প্রধান কাজ, কোনো কন্ট্যাক্ট থাকা যাবে না ভাই। হের লগে যত কন্ট্যাক্ট তোর থাকবে তত মারা খাবি, জীবনে মুভ অন হবে না, ইহো জন্মে মুভ অন হবে না ভাই, ইহো জন্মে জীবনও মুভ অন হবে না। তো সাবধান সাবধান সাবধান, সব নাম্বার ব্লক, সব সোশ্যাল মিডিয়া ব্লক, কখনো কল দিবা না, ইভেন কল দিলে রেসপন্ড করবা না। মুভ অন যদি করতে চাও, কানেকশনে ব্যাক যাওয়া যাবে না, না মানে না, শেষ। কোন একটা মানুষ মরে গেলে কি কবর থেকে হাড্ডি উঠাইস? তো ধর কেউ মরে গেছে, খুব কষ্ট হচ্ছে, যাই কি কবর খুঁড়িস যে দেখবো লাশটা? না, কি কবরে যে ঢুকাই দিয়ে আসিস শেষ, ওই দিন থেকে আর কোনোদিন কবর থেকে দেখতে পারবো না, ওই যে লাশ দেখছি মুখটা, ওইটা শেষ, বুঝছিস? এরপরে আসো, সেটা হলো চিটিং। রিলেশনশিপের মধ্যে আনাস ভাইয়া যত প্যারা খাইছে, তার মধ্যে সবচেয়ে নোংরা প্যারা হলো চিটিংয়ের প্যারা। তো চিট করা একজন পার্টনারের, তো আমি চিটিংয়ের সংজ্ঞাটা অনেকভাবে দিতে পারি। চিটিং 2 টাইপের হয়, ছেলে মানুষ মেয়ে মানুষকে চিট করা, আর মেয়ে মানুষ ছেলে মানুষকে চিট করা। আমার কাছে মনে হয় একটা ছেলে মানুষ একটা মেয়ে মানুষকে চিট করার পেইনটা যে মেয়েটা ফিল করে, সেটা অবভিয়াসলি ফার লেস দেন এ ম্যান গেটিং চিট। এটা হলো বাস্তবতা। এটা তোমাকে একটা থিম বুঝাই আমি। থিমটা হইলো যে ছেলে মানুষ হলো টেরিটোরিয়াল মানে কি, যে এটা আমার জিনিস, এটা আমার সম্পত্তি। এখানে একটা মেয়ে কাইন্ড অফ ওর খুব আপন একটা জিনিস, মানে ইটস লাইক, মানে ওর অংশ। হ্যাঁ, এইটা যখন অন্য কেউ ভায়োলেট করে, এটা তার ব্রেন প্রসেস করার অতটা ক্ষমতা রাখে না, ঠিক আছে? মেন আর হাইপার গ্যামাস, মানে এরা অটোমেটিক্যালি একাধিক পার্টনারের সাথে ইউজ টু বাই, এটা নেচার তাদের মধ্যে আছে। ওই আদিমকালে তো মানুষ আসলে বিয়া করতো না, তখন তো পুরুষ মানুষ যে যতগুলা পারতো তখনই খেলতো। তো এই নেচারটা তার মধ্যে আছে, যদি এটা ভালো বলতেছি না, নোংরা, এটা খারাপ, বাট এই নেচারটা আছে। তো একটা মেয়ে যখন একটা ছেলেকে চিট করে, এই পেইনটা ফার মোর, খুবই ওয়ার্স একটা ফিলিংস। মানে অ্যাজ এ ম্যান ইউ ফিল লাইক শিট, যে আমার কি পুরুষত্ব নাই, নাকি আমি ইনাফ না, নাকি আমার কি সমস্যা। মানে তুমি কিন্তু দেখো, অন্যায় করছো অন্যজন, পুরুষ মানুষ দোষ দেয় নিজেকে, যে আমার মধ্যে মনে হয় নিশ্চয়ই কোনো একটা সমস্যা, আমার মধ্যে সমস্যাটা। তো এইটা যখন
বুঝতে পারো। সেকেন্ড, মেয়েদের ক্ষেত্রে চিটিংয়ের ক্ষেত্রে যেটা হয়, মেয়েদেরও পেইন হয়, অবশ্যই এই পেইনটা ছেলে মানুষের মতো না, বাট অবভিয়াসলি পেইন হয়। এবং দুই ক্যাটাগরির মেয়ে আছে, এক ক্যাটাগরির মেয়ে আছে যারা চিটিংটা মাইনে নেয়, এটা নিয়ে কোনো সমস্যা নেই, মিটমাট করে, সুযোগ দেয়। আরেক ক্যাটাগরির মেয়ে আছে চিটিং অ্যালাউডই করে না, বাদ। তো এই জায়গায় তোমাকে তোমার পার্টনারটা বুঝতে হবে যে তোমার পার্টনার কী ক্যাটাগরি। প্রথমত, রিলেশনশিপে চিটিং করা যাবে না। আর চিটিং করতে যদি তুমি চাও, তুমি যদি চাও যে না তুমি মাল্টিপল রিলেশনশিপ রাখবা, আমার মতে 2023 সালে আসে এটা আসলে লুকানোর মতো কিছু না। তোমার পার্টনারে কও যে বাবা আমি লয়াল থাকতে পারবো না, রিলেশনশিপে শুরুতেই কও যে আমি খারাপ। এখন পেইনটা কখন বেশি হয় জানো? তুমি যখন একটা ফেক এক্সপেকটেশন দাও, অর্থাৎ আমি যে অনলাইনে এত ভোকাল রিলেশনশিপ নিয়ে, আমি রিলেশনশিপ করি, আমি নেশাবানি করি, কেন করি? এই যে কথাগুলো যে বলে আমি বিড়ি খাচ্ছি, বিড়ি খেতে ভিডিও দিচ্ছি, কেন কেন দিচ্ছি? কারণ আমি ওপেন। তো তুমি যখন আমাকে কোনোদিন বিড়ি টানতে দেখবা সাইডে, তুমি বলো ছি 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 ভাইয়া বিড়ি খায়, আল্লাহ এত বড় টিচার, তুমি যদি আনাস ভাই তো বিড়ি খাই। তুমি যদি আমি বলছি আমার রিলেশনশিপ আছে, মেলা কটা আছে, তুমি যদি আমার মায়ের সাথে দেখো, হ্যাঁ ভাইয়া গেছে, ভাইয়ের গার্লফ্রেন্ড হয়, সেই তো দেখতে ইনাফ। এবং এই সেম জিনিসটা তোমার বেলাও প্রযোজ্য, যে তুমি যদি জানো চ্যানেলটা খারাপ, চ্যানেল যদি চিটিং করে, তোমার খারাপ লাগবে নিঃসন্দেহে, বাট দ্যাট ওয়ন্ট ডিস্ট্রয় ইউ। তুমি একটা মেয়ে হয়ে যদি ক্লিয়ার করো আমি তোমার প্রতি ডেডিকেটেড না, আমার এখন টাইম লাগবে, তখন যদি তোমার অন্য নতুন ছেলেকে ভালো লাগে, তুমি মুভ অন করো, ছেলেটা এটার জন্য রেডি, সেটা কিন্তু এটার জন্য রেডি। বাট তুমি দেখালে তুমি সতী সাবিত্রী, একদম মানে মাদার তেরেসা, তারপর তোমার আমি 7 জনের সাথে ধরা পাইলাম, তাই তো ভাইয়া আমার এদিকে মানে মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে ডিস্ট্রয় করে দিছো। তো প্রত্যেকের কাছে অনুরোধ, মেক ইট ক্লিয়ার। এখন আসুক যে চিটিং থেকে বের হবো কেমনে। চিটিং ঠেকানোর কোনো উপায় নেই। লয়্যালটি ইজ এ ইনহারেন্ট থিং। তুমি যতভাবেই মনিটরিং করো, আমি এমনও মায়া চিনি বয়ফ্রেন্ড ভিডিও কলে রাখছে, তার মধ্যে চ্যাংড়াকে চিট করছে, ঠিক আছে, এরকম ঘটনা আছে। এমন অনেক পোলাকে চিনি আইডি মাইডি সব দিয়ে রাখছে মায়েরা, তাও এদিকে চিট করতেছে, ঠিক আছে। সো এটা কখনো তুমি কন্ট্রোল করতে পারবে না, এটা হলো তোমার পার্টনারের লয়্যালটির উপর ডিপেন্ডেন্ট, সে কতটা রেগে, এটা আসলে আমাদের কারণ কন্ট্রোলে থাকে না। এখান থেকে একটা চিটিংয়ের এবার রিমেডি বের হচ্ছে। রিমেডিটা কি, বা চিটিং হয়ে গেলে তখন কীভাবে জিনিসটা ফাইট করব। রিমেডিটা হলো, দেখো আমরা কখনো অপর সাইডের পার্সনটাকে লয়াল রাখতে পারি না, ইটস কমপ্লিটলি দেয়ার ওন জব, বুঝছো? অর্থাৎ তোমার পার্টনার, ধরো তোমরা রিলেশনশিপে আসো, তোমার পার্টনার ভাত খাওয়া অফ করে দিছে, এই জায়গায় তুমি কিন্তু তাকে ফোর্স করে একটা পূর্ণবয়স্ক মানুষকে ভাত খাওয়াইতে পারো না মেজরিটি অফ দ্য টাইম। এখন তুমি যদি স্যালাইন লাগায় খাও, দ্যাটস ডিফারেন্ট, বাট একটা পূর্ণবয়স্ক মানুষকে কিন্তু তুমি তার হার্ম না করলে ভাত করে খাওয়াইতে পারবা না। ঠিক তেমনই সে যদি চিট করতে চায়, এটা কমপ্লিটলি সে ডিসিশনটা নিছে। 2 নাম্বার যে ফিলিংসটা চিটেড হওয়ার পর আসে, সেটা হলো মেবি আই এম নট ইনাফ, মেবি আই এম দ্য রিজন। এবং যারা ম্যানিপুলেটর, চিটার, বাস্টার্ড আছে, তারা এই জিনিসটা খুব ভালো মতো ইউজ করে যে আমি চিট করছি কেন, তুমি ইনাফ ছিল না, তোমার এই প্রবলেম ছিল, দ্যাট ক্যান বি ফিজিক্যাল, দ্যাট ক্যান বি মেন্টাল, দ্যাট ক্যান বি বিহেভিয়ারাল, দ্যাট ক্যান বি ফাইন্যান্সিয়াল, দ্যাট ক্যান বি এনিথিং। কোনোভাবে তোমাকে একটা দোষ দিয়ে বোঝাবে যে সে চিটটা করছে, কান্দাকাটি করবে, সে চিটটা করছে কারণ তোমার এই ফল্টটা ছিল। এরকম কোনো কথা কানে নিবা না, এরকম কোনো কথা এক্সিস্ট করে না। মনে রাখবা, চিটিং ইজ এ চয়েস। অর্থাৎ এমনও মেয়ে মানুষ আছে যারা খুবই গরিব, রিক্সাওয়ালার সাথে ছিল, আছে, তার 1000 গুণ ভালো ঘরে যাওয়ার কথা ছিল, সে যায় নাই। আবার এমন অনেক ছেলে আছে, এর চেয়ে 1000 গুণে সুন্দরী মেয়ে পাইতে পারতো, বাট এই মেয়েটাকে সে ভালোবাসে, তার প্রতি লয়াল ছিল। অর্থাৎ চিটিং ইজ নেভার অ্যাবাউট ইউর আউটার বিউটি, নেভার অ্যাবাউট ইউর ইনার বিউটি, নেভার অ্যাবাউট ইউর ফিজিক্যাল বিউটি, কোনো কিছু না। চিটিং ইজ অলওয়েজ অ্যাবাউট ইউর চয়েস। এটা একটা চয়েস, ঠিক আছে। এই চয়েস তোমাকে মাথায় রাখতে হবে, যে এই চয়েস তুমি কি করতেছো, তোমার নিজে চুজ করতেছো। তো তুমি কখনো চিটেড হওয়ার পরে নিজেকে দোষারোপ করবে না। ফরগিভ ইয়োর সেলফ, এটা হলো প্রথম রুল। ফরগিভ ইয়োর সেলফ, মনে রাখবে এটা কখনো তোমার জন্য হয় না। ও তোমাকে যতবার বুঝাক, যত মানুষকে বলো, মনে রাখবে এটা তোমার চয়েস ছিল না, এটা তার চয়েস ছিল, তোমার কোনো দোষ নাই এখানে। এই ক্ষমাটা যদি নিজেকে করতে পারো, তুমি চিটিং থেকে মুভ অন করবা, যে ও একটা মাদাচ্ছ, ও একটা মাগে, ও একটা চরিত্রহীন ছেলে, ও একটা মাগা, এই কথা বলে চলে আসবে। আমার মুখের ভাষা খুব খারাপ হচ্ছে, বাট দ্যাট ইজ দ্য বাস্তবতা। রিলেশনশিপে যখন ঝগড়া লাগবে, ব্রেকআপ হবে, তখন এরকমই ভাষা তোমার মুখ থেকে বের হবে। আমি তোমাকে রিয়ালিটি নিয়ে বলতেছি। আমি রিলেশনশিপ নিয়ে এতক্ষণ ধরে কথা বলছি কেন? কারণ আমার লাইফের আনাস ফেরদৌস সব জায়গায় সফল হয়েছে, এই একটা জায়গায় আনাস ফেরদৌস মারা খাটা সারা, মানে কোনোভাবে ঠিক করতে পারি নাই। এরপরে আসো, সেটা হলো মুভিং অন, মুভ অন নিয়ে কথা বলতেছি। মুভ অনের ক্ষেত্রে আমরা তো ব্রেকআপ থেকে বের হওয়ার উপায় বলছি, বাট মুভ অনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, ডু নট গো ব্যাক টু ইয়োর এক্স, ডু নট গো ব্যাক টু ইয়োর এক্স, ডু নট গো ব্যাক টু ইয়োর এক্স। জোরে জোরে বলো, ডু নট গো ব্যাক টু ইয়োর এক্স। এবং এইখানে আরেকটা জিনিস মনে রাখবা, তোমাকে কাউকে দেখাইতে হবে না
এই যে আমি অনেক সময় বলি ওরে দেখাই দিবা, তোমার সিনেমা টিনেমায় দেখো যে ব্রেকআপ হয়ে আইএএস অফিসার হয়েছে, এই হয়েছে ওই হয়েছে, এরা আমি মারে ফেলাবো, এরা আমি দেখে নিব। রিয়েল লাইফ ডাজেন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। তুমি যখন বড় হবা তখন তুমি বুঝতে পারবা যে তোমার লাইফে আরও ফার মোর ইম্পর্টেন্ট জিনিসপাতি আছে। তোর দিনে বিয়া হয়েছে, বাচ্চা হয়েছে, বাপ মা অসুখ, নিজের চাকরি নেই, নিজের টাকা নেই, পোলায় অসুস্থ, পোলায় স্কুলে পারে না, এদিকে বউয়ের সাথে ঝামেলা, এদিকে বাপ হয়েছে অসুস্থ, এইদিকে ব্যবসা ক্ষেত্রে ঝামেলা, এদিকে অফিসে ঝামেলা, দেশের ঠিক নাই, টাকা নাই, মেলা ঝামেলা, নিজে অসুস্থ। এত ঝামেলার মধ্যে কোন বেডি আমারে ভার্সিটি লাইফে ডিচ করছিল, ডিচ করে এই পোলার লগে আছে, আজকে আমি এই জায়গায় আছি, তারে দেখে নিব, তারে মার্ডার করবো, এটা হয় না। এটা মাথার মধ্যে থাকবে না বাস্তবতা, এবং এটা মাথার মধ্যে রাখার দরকারও নাই। লেট ইট গো। এটা মানুষ মরে গেলে কি করো, 2 দিন কান্দো, তারপর ছাইড়া দাও যে না তুই তো মরেই গেছিস, এর কথা তো খেয়াল করি না। প্রতিদিন সকালে কি রুল করে কারো ছবি বের করে দেখো যে মারা গেছে? না, ভুলে যায় যে মরে গেছে, সে ভুলে যায়, একে ধরো মরে গেছে, ঠিক আছে। এই কোনো রিভেঞ্জ ওরে দেখাই দিব, এলা ইউটিউব শর্টসে ভাল লাগে। ইন রিয়েল লাইফে অযথা এই এক মাইয়া আমার সাথে অন্যায় করছে, হেল লাগিয়ে আমি 50 বছর বয়স পর্যন্ত কষ্ট কইরা কইরা 55 বছর বয়সে হেরে যায় করবো, দেখ সখিনা আইজ আমি এখানে, তুই কার লগে আছিস। সখিনারও বয়স 50, সখিনাও মরার জন্য ওয়েট করতেছে, তুইও মরার জন্য ওয়েট করছিস। হ্যাঁ, তো সখিনা এখন কি করবো, আমার খুব কষ্ট হইলো, আমি চুজ করি না, তুইও সখিনারে পাইলি না। তো ওয়াই ওয়েস্ট ইউর লাইফ ফর সখিনা, ওয়াই ওয়েস্ট ইউর লাইফ ফর সাকিব? ফাক ইট, আমি আমার লাইফ এনজয় করবো, ঠিক আছে। ব্যাক যাবো না, ছাড়াই দিব, মারা খা, তুই কি করবি কর, আমি আমার লাইফ আমার মতো চালাবো। ইয়েস, আই ক্যান বিকাম ইমপ্রুভড, বাট এটা নিজের জন্য, তোর জন্য না, তোরা দেখানোর জন্য না, নিজের জন্য হইতেছি। এখন আসো যে ওয়ান্স পেইন, একটা থিম বুঝাই দিই তোমাদের। ওই মানুষের জীবনে 3বার ভালোবাসা আসে। প্রথম ভালোবাসাটা আসে খুবই আবেগ নিয়ে কিন্তু টিকে না, দ্বিতীয় ভালোবাসা আসে রং টাইমে কিন্তু রাইট পার্সনের সাথে, তৃতীয় ভালোবাসা আসে রাইট টাইমে রাইট পার্সনের সাথে। এইরকম কোনো ভালো এক্সিস্ট করে না, দিস আর ফাকিং ফেসবুক পোস্ট, এগুলা কখনো কোনো জায়গায় কাম করে না। কাম করে কি ভাই, রিলেশনশিপে জীবনে তুমি মারা খাওয়া একবার, অর্থাৎ কোনো একটা পোলা বা কোনো একটা মাইয়া যদি তুমি হারাম রিলেশনশিপে ঢুকো, কোনো একজন তোমার একদম এমনে ভরে মনে করে নিজ দিয়ে মুখ পর্যন্ত বের করে দিয়ে তারপর চলে যাবে, কিচ্ছু করতে পারবা না। অ্যান্ড দ্যাট উড বি এক্সক্রুশিয়েটিং পেইন, অর্থাৎ তুমি এই পেইনটা নিতেই পারবা না, এত পরিমাণ একটা পেইন দিয়ে তোমাকে সে যাবে। অ্যান্ড দ্যাট ইজ এ পার্ট অফ ইউর লাইফ, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। তোমার যখন জীবনে প্রথমবার চিকন পক্স হবে, গায়ে গর্ত গর্ত ঘা হবে, চুলকাবে, জ্বর হবে, ব্যথা হবে, খাইতেও ইচ্ছা করবে না, এবং এটা 7 থেকে 15 দিন সময় লাগে ঠিক হইতে। এই টাইমটাতে তোমার কোনো ওষুধ নাই, জাস্ট নাপা খাবা এবং গোটা গায়ে একটা লোশন দিবা। তার পরবর্তীতে তুমি যখন সুস্থ হবে, একটা বড় গোসল দিয়ে দেখবে যে মুখে টুখে যে আমার এখানে কিছু দাগ আছে, কিছু দাগ শরীরে থাকে যাবে। কারো দাগটা অনেক বড় বড় গর্ত গর্ত হয়, কারো দাগটা ছোট হয়। আলটিমেটলি ধীরে ধীরে দাগগুলা ভর্তি হইলেও কিছু দাগ থাকে যায়। এইটাই হলো রিলেশনশিপ, যে জীবনে চিকেন পক্স হবে একবার, ওইবার কানবো মরবো যা হবে হবে, কিন্তু চিকেন পক্সে মেজরিটি মানুষ মারা যায় না, এখন যে আধুনিক অবস্থায় মারা যায় না চিকেন পক্সে, ঠিক আছে। কিন্তু তোমার একবার যদি চিকেন পক্স হয়, লাইফে সেকেন্ড টাইম চিকেন পক্স হবে না। সেকেন্ড টাইম চিকেন পক্স হলে তোমার অ্যান্টিবডি তৈরি আছে, তোমার বডি অটোমেটিক্যালি মারা ফেলবে, ঠিক আছে। কিন্তু ওই যে পেন টেন খেয়ে একটু দাগ টাগ ছিল, এটা হলো সেই রিলেশনশিপ ব্রেকআপ হয়ে যতই মুভ অন করি, কোনো একদিন হয়তো বা তার কথা খেয়াল হবে। কিন্তু এই এক কথাটা খেয়াল হওয়ার জন্য আমার লাইফ যে ডিস্ট্রয় হয়ে যাবে এমন না, এটা খেয়াল হবে। অ্যাজ এ হিউম্যান বিং তোমার ব্রেন এত পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল সুপার কম্পিউটার, থাকবেই একটু মেমোরির কোনো এক জায়গায় একটা ডাটা আছে, থাকুক, সমস্যা কি। একটু 5 মিনিট সূর্যোদয় দেখতে দেখতে একটু মনটা খারাপ লাগলো, ততক্ষণে আমার বউ পিছন থেকে ডাক দিয়েছে, যায় জড়ায় ধরে সুন্দর বিন্দাস আছে, সমস্যা কোথায়? তো এইটা হলো আমাদেরকে বুঝতে হবে যে তুমি এই পেনটা লাইফে পাবে একবার, একবার, ওয়ান্স ইন ইয়োর লাইফ, নেভার সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম পেলে তোমার চরিত্রের সমস্যা আছে, একবারই পাবা, তারপর থেকে ব্রেকআপ যাবে বলে চলে আসবা, অত সেকেন্ড টাইম মুভ অন করা তোমার জন্য কোনো ব্যাপারই না। এরপরে আসো যে লাস্টে একটা কথা বলি, বাবারা, জীবনে আমি আমার লাইফে সর্বাধিক ডিস্ট্রয়েড হয়েছি, সর্বাধিক পেন খেয়েছি এই রিলেশনশিপ নিয়ে। আমি কোনো রিলেশনশিপ গুরু না, আমার রিলেশনশিপের মানে মারা খাইতে 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 আমাকে বলতে পারে এক্সপিরিয়েন্স মানুষ, মানে মারা খাওয়ার এক্সপিরিয়েন্স, নট ফর গুড রিজনস, ফর অল দ্য ব্যাড রিজনস। এটা লাস্টে কোশ্চেন হইতে পারে যে ভাই আইডিয়াল পার্টনারকে, যে সুন্দর, যার টাকা আছে, যে লয়াল, যে আন্ডারস্ট্যান্ডিং, যে সাপোর্টিভ, নাকি যে গরিব, নাকি যে শিক্ষিত, আইডিয়াল পার্টনারটা কেনা? আইডিয়াল পার্টনারটা হলো এইটা দুইভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে। আইডিয়াল পার্টনার, ওয়ান ফর ফান, আদার ফর সিরিয়াস। ফান পারপাসে হইলে পোলা হইতে হবে হইলো গিয়া রিচ অ্যান্ড সাকসেসফুল, হ্যাঁ, আর মায়া হইতে হবে সুন্দর আর হট, দ্যাটস ইট, ফান পারপাস। এটা খুব কম মানুষজনের ইচ্ছা আছে যারা ভিডিওটা দেখতেছো। আর ইফ তুমি আমাকে আস্ক করো আইডিয়াল পার্টনার ফর সিরিয়াস পারপাসেস, যে আমরা আগাইতে চাই, একসাথে থাকতে চাই, বিয়া করতে চাই, দেন পোলা হইতে হবে ক্যারিয়ার ওরিয়েন্টেড, নট রিচ
নট সাকসেসফুল, ক্যারিয়ার ওরিয়েন্টেড। কারণ ও অ্যাট সাম পয়েন্ট হবে। এখন তুমি যদি শুধুমাত্র রিচ পোলার দিকে যাও, রিচ পোলা লয়াল না, ঠিক আছে? ক্যারিয়ার ওরিয়েন্টেড অ্যান্ড সাপোর্টিভ টু ইউ, ঠিক আছে? কেয়ারিং ফর ইউ, অর্থাৎ ক্যারিয়ার ওরিয়েন্টেড কিন্তু কেয়ারিং। তার মানে এই না যে তোমার কেয়ারের জন্য তোমার কারণে সে ক্যারিয়ার ছাড়ে দিয়ে আসবে। এবং মায়া হইতে হবে সাপোর্টিভ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড লয়াল, তিনটা মেয়েদের। এবং চেহারা প্রেফারেন্স প্রত্যেকের আলাদা, প্রত্যেকের ফিগার প্রেফারেন্স আলাদা, চেহারা প্রেফারেন্স আলাদা। তোমার পার্টনারকে যদি তুমি অ্যাকচুয়ালি ভালোবাসো, শি অর হি ইজ দ্য মোস্ট বিউটিফুল অর হ্যান্ডসাম বয় অর গার্ল ইন দ্য ওয়ার্ল্ড। এর তোমার চোখের চেয়ে সুন্দর কেউ থাকবে না, ওটা যে নায়িকায় আসুক। বাট ওই মানুষটার সাথে, ওই রকম মানুষজনের সাথে মেজরিটি অফ দ্য টাইম আমাদের কথাও হয় না। বাট এই কথাগুলো আমি বললাম, আমি তোমাদেরকে যত ক্রাইটেরিয়া বলি, আসলে এই পুরা জিনিসটা ছিল মিথ্যা। আইডিয়াল পার্টনার বলতে কিছু এক্সিস্ট করে না। আইডিয়াল পার্টনার বা তুমি কার সাথে সেটেল হবা, কার সাথে তোমার কী হবে, এই যে উপর থেকে। এটা আসলে আমরা যত ক্যালকুলেশন করি, যত ট্যাকটিক্স খাই, যত ইউটিউব দেখি, যত ফেসবুক দেখি, যত গুরুর কথা শুনি, এখন থেকে কয়েক হাজার বছর আগে তোমার জোড়া লেখা রাখছে। ওর বা হইতে পারে তোমার জোড়া লেখাও নেই, তুমি মরে গেছো রোড অ্যাক্সিডেন্টে, কিছু কোয়ার নাই। হ্যাঁ, তো তোমার জোড়া লেখা আছে, এটা বিশ্বাস করতে হবে। এটা বিশ্বাস করে নিয়েই জীবনে রাইট মানুষ চুজ করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আমরা মাঝে মধ্যে রেড ফ্ল্যাগ নিয়ে, আমার আলাদা ভিডিও আছে, ভিডিও দিব এটার সাথে। রেড ফ্ল্যাগ নিয়ে অনেক কথাবার্তা আছে, কিন্তু বাস্তবতা হলো যে রেড ফ্ল্যাগ নেই জানি কথা কই ভাই। দিন শেষে যে মানুষ আসার আসবে, কিন্তু আমাকে সচেতন থাকতে হবে যাতে আমি মানে জানে শুনে কোনো খারাপ মানুষ বা খারাপ জিনিস ইনভাইট করে না নিয়ে আসি, ঠিক আছে? জানে শুনে যাতে না, বা তার পরবর্তীতে জীবনে যা হয় হোক এটা মানে নিবা, ঠিক আছে? কারণ রিলেশনশিপ ফার্স্ট অফ অল তুমি একটা হারাম কাজ করতেছো, হালাল হারাম যদি নাও মানো, তার পরবর্তীতেও যেটা হওয়া সেটা হবে। আইডিয়াল পার্টনার তোমার ফাইনালি কার সাথে সেটেল হবে। আমি এমনও মানুষ দেখছি যারা 10 বছর প্রেম করে বিয়ে করছে। আমি এমনও মানুষজন দেখছি 10 বছর প্রেম করে সুন্দর মতো অন্যজনের সাথে বিয়ে হয়েছে, দুজনই বিন্দাস আছে। আমি এমনও মানুষ দেখছি যে 7 বছর প্রেম করছে, আরেকজনের সাথে বিয়ে হয়েছে, এদিকে ছেলেটা ডিস্ট্রয় হয়ে গেছে বা মেয়েটা ডিস্ট্রয় হয়ে গেছে। দেয়ার ক্যান বি এনিথিং, বাট অলওয়েজ ট্রাই টু মুভ অন। তো রিলেশনশিপ খুবই কমপ্লেক্স একটা বিষয়। সেশনে অনেক কিছু আলোচনা ছিল, অনেক খারাপ কথা ছিল, ভালো কথা ছিল, বাট বি আ ফাইটার, বি আ ফাইটার, বি আ ফাইটার, বি আ ফাইটার। তুমি এখান থেকে বের হবা, তুমি চাইলে পারবা, তোমার জন্য ভালো কেউ আছে, এই বিশ্বাসটা মনের মধ্যে রাখতে হবে। কবে আসে, কিভাবে আসে জানি না, বাট আসে। কবে বের হবো, কিভাবে বের হবো জানি না, বাট বের হবো। বেস্ট অফ লাক, সেশন শেষ।